আসসালামু আলাইকুম সবাইকে 10 মিনিটস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী মোহাম্মদ। সবাই কি অবস্থা, কেমন আছেন? সবাই দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলছেন, বাকিরা এখনো জয়েন করেননি। আস্তে আস্তে জয়েন করা শুরু করো। অরূপ বড়ুয়া চলে আসছে, সিদ্ধু খাতুন চলে আসছে, ভালো আছি। মেহেদী হাসান শ্রাবণ চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা আক্তার চলে আসছে। শান্তনা শান্তনা চলে আসছে, ভালো আছে। তোমার কি অবস্থা? আচ্ছা, আমাদের ব্যাপারটা হচ্ছে যেহেতু ডেমো ক্লাসের টপিক মোটামুটি আমাদের আগের যেমন ছিল ওরকমই, ওরকম টপিকই আছে। তো আমাদের মেইন কথা হচ্ছে আমরা তোমাদেরকে একটা ক্লাস তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য দেই, যে যেমন হচ্ছে তোমরা আমাদের পেইড ব্যাচে ক্লাসগুলো কেমন হচ্ছে সেটা নিয়ে আইডিয়া নেওয়ার জন্য। অলরেডি এই চ্যাপ্টারের ক্লাসগুলো আমাদের মেইন পেইড ব্যাচে অলরেডি শেষ। আমি ক্লাস নিয়ে ফেলছি অলরেডি এই চ্যাপ্টারে। এখন বর্তমানে চলতেছে হচ্ছে কোষ রসায়ন ক্লাসটা নিচ্ছে তোমাদের প্রীতি আপু। তো তোমাদের অলরেডি আমাদের যেহেতু ডেমো ক্লাসের মেইন কথা হচ্ছে যে আমরা তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য ক্লাসগুলো দিচ্ছি, যাতে তোমরা আইডিয়া পাও যে আমাদের ক্লাসগুলো কেমন হয়, পেইড ব্যাচে ক্লাসগুলো কেমন হয়। এটা হচ্ছে পেইড ব্যাচেরই একটা ক্লাসের মানে একটা তোমার একটা পার্ট দেখানোর জন্য তোমাদেরকে এই ক্লাসগুলো নেওয়া। তো পেইড ব্যাচে আমরা প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম, অর্থাৎ হচ্ছে জুলজি ফার্স্ট চ্যাপ্টার, যেটা ফার্স্ট ক্লাস যেটা নেওয়া হয়েছিল, সেই ক্লাসের ধারণা তোমার দেওয়ার জন্য আবার চলে আসছি। তো আমাদের জানাই দিই অলরেডি আমাদের পেইড ব্যাচে ক্লাস চলতেছে। ক্লাসের মধ্যে অলরেডি শেষ হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের বোটানির বোটানি থেকে হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 রানিং রানিং এটা রানিং চলতেছে এখন। আর তারপর হচ্ছে জুলজি থেকে চ্যাপ্টার 1 শেষ, ঠিক আছে। সো আমাদের মোটামুটি 3 চ্যাপ্টার কমপ্লিট, এটা রানিং চলতেছে। তো তোমরা যদি এখনো ভর্তি হও সেক্ষেত্রে তোমরা কিন্তু হচ্ছে এই চ্যাপ্টারে ক্লাস পাবা, আর বাকি ক্লাসগুলো কিন্তু তোমরা আর্কাইভ পেয়ে যাবা, যেগুলো অলরেডি ক্লাস হয়ে গেছে। সো আমি আশা করব তোমরা যারা এখনো ভর্তি হওনি তারা কিন্তু ভর্তি হয়ে যাও, ঠিক আছে। সো আজকে আমাদের ডেমো ক্লাসটা হবে জুলজি ফার্স্ট চ্যাপ্টারের। এটারই একটা তোমার ধারণা, এই ফার্স্ট চ্যাপ্টার একটা ধারণা দেওয়ার জন্য। যেহেতু আমাদের অনেকে ক্লাসগুলো করছেন বা এগুলো নিয়ে আইডিয়া আছে, ঠিক আছে, তোমার আইডিয়া আছে, বা এই ডেমো ক্লাসও মনে হয় আগের মাসে তোমরা করছো অনেকেই। সো আমি আজকে প্রথমে এত কিছু বলবো না, আমি একটু সামনের দিকে আগাবো। একটু ধরো নর্মালি যেটা কথা ছিল আমার আজকে ক্লাস পড়ানোর কথা ছিল এইটার বেসিক কয়েকটা জিনিস আলোচনা করা। তো আমি যেহেতু আগের মাসেও ক্লাসটা নিয়েছিলাম, আগের মাসে ক্লাস নেওয়ার মধ্যেও কিছু হচ্ছে যে টপিক অলরেডি বলছিলাম, তো আমি একটু চেষ্টা করবো সামনের দিকে কিছু টপিক পড়ানো, ঠিক আছে। সো এগুলো আমি দেখার চেষ্টা করব, তোমরা যারা দেখতে চাচ্ছ দেখাই ফেলতেছি। আর যা রেজাউল বলছে ফার্স্ট পেপার পড়াতেন, ফার্স্ট পেপার তোমাদেরকে নিবে হচ্ছে সুমাইয়া আপু ডেমো ক্লাস আছে, ডেমো ক্লাসে নিতে ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারের, অর্থাৎ কোষ গঠন চ্যাপ্টারটা নিয়ে কিছু টপিক আলোচনা করবে উনি ওনার ডেমো ক্লাসে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ডেমো ক্লাসের আলোচনা, যে আমরা হচ্ছে যে ডেমো ক্লাসে আমি ফার্স্ট সেকেন্ড পেপার নিয়ে পড়াচ্ছি, তোমাদের সুমাইয়া আপু ফার্স্ট পেপার নিয়ে পড়াচ্ছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা সাফেল করে করে পড়াচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট পেপারের ক্লাস তোমার সুমাইয়া আপু থেকে করতে পারবা। সুমাইয়া আপু একটা তোমাদের ডেমো ক্লাস নিবে, এই মাসেও আসছে একটা ডেমো ক্লাস, সেখানে সুমাইয়া আপু তোমাদেরকে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কথা পড়াবে একটু, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা করব আজকে জুলজির ফার্স্ট চ্যাপ্টারের একটা বেসিক আইডিয়া দিব চেষ্টা করব। তো যাই হোক, আমরা একটু দেখি শুরুতেই, আমরা অলরেডি জানি এগুলো যে প্রাণীর বৈচিত্র্যতা বা বিভিন্নতা কিভাবে হচ্ছে, অর্থাৎ আমাদের পরিবেশের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাই, তাই না? বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাই, বিভিন্ন ধরনের ইয়াগুলো দেখতে পাই, আমরা অনেক বৈচিত্র্য জানি। এখানে দেখা যাচ্ছে যে তোমার এই যে ধরো এটা হচ্ছে যে আমাদের এখান থেকে পড়াই, যেটা দেখো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই তিনটা নিয়ে একটু বেসিক আইডিয়া দিয়ে আমি সামনে চলে যাব, ঠিক আছে। তারপর ভিত্তিগুলো নিয়ে আলোচনা করবো, একটু ভিত্তিগুলো আলোচনা দিয়ে আজকে আমি তোমাদের একটু ডিফারেন্ট কিছু পড়াতে পারলে পড়াবো আর কি, ঠিক আছে। আচ্ছা, একটু আইডিয়া দেই। জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝাচ্ছে? দেখো জিনগত, আমরা যে ডেফিনেশন দেখি জিনগত, দেখো জিন বলতে কি বোঝাচ্ছে? জিন মানে হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের ধারক বাহক। জিন কোনটা? জিন হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের ধারক বাহক, তার মানে আমাদের বৈশিষ্ট্য যে নিয়ন্ত্রণ করে, তাই না? আমাদের বৈশিষ্ট্যের ধারক বাহক হচ্ছে জিন, তাই না? বৈশিষ্ট্যের ধারক ও বাহক, ঠিক আছে। আচ্ছা, শুরুতে আমি একটু পরিচয় দিয়ে নিই। অনেকেই নতুন করে আসছেন সেগুলো আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে ডক্টর মেহেদী মোহাম্মদ।
বর্তমান মেডিকেল অফিসার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। ঠিক আছে, আমার এইচএসসি ছিল হচ্ছে 2016 এবং এসএসসি ছিল হচ্ছে 2014। আমার পড়াশোনা হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে, সেম মেডিকেল থেকে পড়াশোনা করছি আমি। এন্ড হচ্ছে 10 মিনিট স্কুলে আমি বায়োলজি ইনস্ট্রাক্টর, বায়োলজি লিড আর কি হিসেবে কাজ করতেছি তোমাদের জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত একটা পরিচয়। বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আচ্ছা, এই পরিচয় দিয়ে ফেললাম, এখন চলো একটু পড়াশোনার দিকে যাই। ঠিক আছে, সেটা হচ্ছে বৈচিত্র্য নিয়ে কথা বলছিলাম, বৈচিত্র্যতা। এখন দেখো, প্রথমে বলছে জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য যখন আমরা চিন্তা করো, প্রথমে বললাম বৈশিষ্ট্য। জিন মানে কি? বৈশিষ্ট্যের ধারক বাহক, মানে যে জিনিসটা আমাদের বৈশিষ্ট্যকে নিয়ে যায়। ঠিক আছে, তোমার হচ্ছে যে তোমার যেটা বৈশিষ্ট্যকে আবার ধারণ করে, জিন হচ্ছে সেটা। এখন আমাদের একটা চিন্তা করো, তোমাদের ক্লাসরুমে অনেক স্টুডেন্ট আছে, শাফিন আছে, ফাহমিদা আছে, অরব বড়ুয়া আছে, সাথে আরো দেখতে পাচ্ছি সুশান্ত আছে, অনেক মানুষ আছে। ঠিক আছে, এই যে নূর মাহাদিও আছে, হৃদয় চলে আসছে, অনেক ছেলে পেলে আছে। এখন সবার কিন্তু একটা প্রধান দুটা ভাগ আছে, একটা কেউ মেয়ে কেউ ছেলে। আবার মেয়েগুলো নিজেদের বৈশিষ্ট্য ডিফারেন্ট, ছেলেগুলো সবাই ডিফারেন্ট, মানে কেউ তো একদম সিমিলার না, তাই না? দুইটা ছেলে ধরো শাফিন আর হচ্ছে ধরো অরূপ বা নয়ন, ধরো এই দুইটা মানুষ কি সবাই সেম, সবকিছু সেম ওদের না? তার মানে ওদের চেহারা, রং, ত্বকের কালার, লম্বা চুল, চোখ, এভরিথিং, সাথে তোমার বৈশিষ্ট্যগুলো, যেমন সে রাগী হইতে পারে, সে শান্ত হইতে পারে, সে অনেক তোমার হচ্ছে দৃঢ় প্রত্যয়ের স্টুডেন্ট হতে পারে, আবার অনেক কেউ একটু ভীরু ভীরু টাইপ, একটু ভয় ভয় পায় সবকিছু নিয়ে। অনেকে আছে তোমাদের ক্লাসের মধ্যে টিচারদের সাথে কথা বলতে কোনো ভয় পায় না, ডিরেক্টলি ফোন দিয়ে হাত তুলে বলে স্যার এটা আমার প্রবলেম, এটা বলে দেন একটু। অনেকে আছে চিন্তা করে যে আমি এই কথাটা বললে সবাই কিভাবে ভাববে, কি বলবে, আমি ক্লাসে হাত তুলি সবাই তাকা থাকবে আমার দিকে, তাকা থাকলাম ভয় লাগবে। এই যে আমাদের সবাই ডিফারেন্ট, আমরা সবাই ডিফারেন্ট, তাই না? আমরা সবাই ডিফারেন্ট। তো এই সবাই ডিফারেন্ট কেন হচ্ছে? কারণ আমাদের সবার জিন ডিফারেন্ট, তাই না? এই জিনের কারণে আমাদের মধ্যে যেই বৈচিত্রতা আসছে, এই জিনের কারণে আমাদের মধ্যে যে বিভিন্নতা আসছে বা বৈচিত্রতা আসছে, এটাকে বলতেছে আমরা জিনগত বৈচিত্র্য। এটা কি বলতেছে আমরা? এটাকে বলতে জিনগত বৈচিত্র্য। তার মানে দেখো, জিনগত বৈচিত্র্য বলতে বোঝাচ্ছে দেখো নির্দিষ্ট বাস্তুতন্ত্র, মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, ধর তোমাদের ক্লাসরুম, এই ক্লাসরুমের মধ্যে কোন নির্দিষ্ট প্রজাতির সদস্য, তার মানে তোমরা সবাই মানুষ, তাই না? একটা নির্দিষ্ট প্রজাতি বলতে আমরা মানুষ বলতেছে, মানুষ। ওকে, এই মানুষের মধ্যে বা জনগোষ্ঠী বা স্টুডেন্ট চিন্তা করো, জিনগত পার্থক্যকে জিনগত বৈচিত্র্য বা, তার মানে আমরা সবাই যে ডিফারেন্ট, আমাদের সবাই বৈশিষ্ট্য কিন্তু ডিফারেন্ট, আমাদের জিন ডিফারেন্ট হওয়ার কারণে আমাদের মধ্যে যে বৈচিত্র্যতা আসছে বা ডিফারেন্স আসছে, এটাকে আমরা বলতেছি কি? এটাকে আমরা বলতেছি হচ্ছে জিনগত বৈচিত্র্য। এটাকে বলছি আমরা কি? জিনগত বৈচিত্র্য। এটা আমাদের এমসিকিউ তে একটু আসে, আর সিকিউ তে যদি খ নাম্বারে আসতে চায় সেটা আসতে পারে। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। আমরা বাকি জিনিসগুলো পড়বো না, আমরা সামনের দিকে আবার, কারণ এখন বেশি কোশ্চেন আসে না, এখানে জাস্ট এটা বেসিক বুঝতেই হবে। এখান থেকে আমাদের সিকিউ তে খ নাম্বার আসতে পারে, আমাদের ডেফিনেশনটা জানলেই হবে। ওকে, আচ্ছা, গুরুত্বগুলো আমরা পড়বো না, গুরুত্ব আমাদের কোথাও আসে না, কোথাও পরীক্ষাতে আসে না গুরুত্ব, তো আমরা পড়বোই না, এটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, আর তোমাদের জন্য একটু বলে দেই যে আমাদের এইচএসসি 27 এর অনলাইন ব্যাচ বায়োলজি যে ক্লাস চলতেছে, এই ব্যাচের মধ্যে আমরা মেইনলি 3 জন টিচার ক্লাস নেই। এটা হচ্ছে আমি, তো তোমরা চিনো আমার পড়াশোনার অভিজ্ঞতা প্রায় 8 ইয়ার্স প্লাস। তোমাদের প্রীতি আপু যেরকম হচ্ছে তোমার 6 ইয়ার্স প্লাস হচ্ছে ওনার অভিজ্ঞতা। তারপর সুমা আপু ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা করছে, সুমা আপু হচ্ছে 5 ইয়ার্স প্লাস অভিজ্ঞতা ওনার। ঠিক আছে, তো আমাদের অনেকদিন ধরে তোমাদের স্টুডেন্ট পড়াচ্ছি, তো আমাদের অভিজ্ঞতা আলোকে তোমাদেরকে পড়ায় আমরা জানি যে তোমাদের কতটুকু লাগবে, কতটুকু পাওয়া দরকার, ইন্টার পরীক্ষাটা ভালো করার জন্য কতটুকু পাওয়া দরকার, আমরা সেভাবে চিন্তা করে আমাদের কোর্সটা সাজানো হয়েছে। ঠিক আছে, তো চলো একটু আমরা আরো অন্যান্য ব্যাচগুলো তোমরা জানো, অনেকেই ভর্তি হয়েছে, অনেকে ভর্তি হওনি, যারা হওনি তারা হয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, এবার আসি প্রজাতিগত বৈচিত্র্য। এখন তুমি চিন্তা করো, দেখো একটি বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন প্রজাতির সংখ্যা
এখন দেখো একটা নির্দিষ্ট এরিয়া, ধরো মনে করো একটা এরিয়া বা তোমাদের বাসার সামনে চিন্তা করো, ধরো তুমি ধরো থাকো হচ্ছে যে ধরো মোহাম্মদপুরে থাকো, মোহাম্মদপুরের মধ্যে তুমি থাকো, মানুষ থাকো, সেটা চিন্তা করো গরু ছাগল আছে, মুরগি ভেড়া আছে, তারপর সেখানে হচ্ছে শিয়াল টিয়াল আছে, ঠিক আছে, বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। তো এই যে বিভিন্ন প্রজাতির প্রাণী একটা জায়গার মধ্যে আছে, সেগুলো কি পরিমাণে আছে, সেগুলো কম আছে না বেশি আছে, এটার উপর ডিপেন্ড করে যে আমাদের বিভিন্নতা চলে আসে। এটাকে আমরা বলতেছি কি, বলতেছি এটাকে বলছে প্রজাতিগত বৈচিত্র্য। ডেফিনেশন পড়লেই হবে, আর কিছু পড়া লাগবে না এখান থেকে, ঠিক আছে, ডেফিনেশন বুঝতে পারলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। এরপরে দেখো প্রজাতির সমৃদ্ধি এবং সমতা, এই দুটো জিনিস আসে, এই দুটো ডেফিনেশন আসতে পারে তোমাদের সিকিউতে ক নাম্বারে আসতে পারে। তো সেক্ষেত্রে একটা আইডিয়া নিলেই হবে। আমি আইডিয়া দিচ্ছি, আইডিয়া দিয়ে সামনে চলে যাবো আমরা আস্তে আস্তে করে, ঠিক আছে। প্রজাতিগত বৈচিত্র্যের প্রজাতির সমৃদ্ধি বা রিচনেস, ইংলিশটা দেখো রিচনেস মানে হচ্ছে একটা এরিয়ার মধ্যে, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন প্রজাতির ব্যাপক সংখ্যায় উপস্থিতি। তার মানে কি, একটা জায়গার মধ্যে ধরো মনে করো যে এখানে মানুষ আছে হচ্ছে ধরো 20টা, গরু আছে হচ্ছে ধরো এখানে গরু আছে 30টা, ছাগল আছে হচ্ছে তোমার 20টা, মুরগি আছে হচ্ছে ধরো মুরগি আছে এখানে ধরো 15টা, তারপর হচ্ছে হাঁস আছে ধরো এখানে মনে 25টা। এই যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে অলরেডি ডিফারেন্ট প্রজাতির প্রাণী দেখতে পাচ্ছি, মানুষ গরু ছাগল মুরগি হাঁস অনেক কিছু আছে, ডিফারেন্ট প্রজাতির প্রাণী পাওয়া গেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এবং একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণী বেশি পরিমাণে আছে, ব্যাপক সংখ্যায় উপস্থিতি অনেক আছে, মানুষ অনেক বেশি, গরু অনেক বেশি, ছাগল অনেকগুলা বেশি, মুরগি আছে, হাঁস আছে, অনেকগুলা করে আছে। এই যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণীর অনেক বেশি পরিমাণ থাকাকে বলা হয় কি, প্রজাতির সমৃদ্ধি বা রিচনেস। সমৃদ্ধি বা রিচনেস, এটাই আমরা বলছি যে প্রজাতির সমৃদ্ধি হচ্ছে এটাই নির্দিষ্ট বাস্তুতন্ত্র বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বিভিন্ন প্রজাতির, দেখো বিভিন্ন প্রজাতির, দেখো মানুষ গরু ছাগল মুরগি হাঁস ব্যাপক সংখ্যায়, অনেক বেশি সংখ্যক আছে, ব্যাপক সংখ্যায় উপস্থিতিকেই বলতেছি কি আমরা, এটাকে বলতেছি প্রজাতির সমৃদ্ধি বলে। ডেফিনেশন বুঝলেই হবে, আর কিছু লাগবে না। সমতা, সমতা মানে কি, সমতা বিধান করা বা কোথায় কতটুকু আছে এটা একটা লেভেল করা। ধরো এখন দেখো যে নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্যের আপেক্ষিক প্রাচুর্যতা মানে কি, একটা এরিয়া ধরো, এই এরিয়াতে মানুষ আছে কত, মানুষ আছে এখানে ধরো 30টা, এখানে একটা এরিয়া আছে, এখানে ধরো মানুষ আছে হচ্ছে এখানে ধরো 25টা, ঠিক আছে। তা দেখো এখানে একটু বেশি আছে, এখানে কম আছে না। এই যে একটা নির্দিষ্ট প্রজাতির প্রাণী, নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্যের আপেক্ষিক প্রাচুর্যতা মানে এই এরিয়াতে কয়টা আছে, এই এরিয়াতে কয়টা আছে, এই তোমার হচ্ছে যে আপেক্ষিকভাবে কয়টা আছে, এই থাকাকে বলা হচ্ছে কি সমতা। মানে আমরা কি করি, সমতা বিধান করি না সব জায়গায়, কম বেশি, কোনো জায়গায় কম হয়ে গেলে সেখানে বেশি দিয়ে দিই আমরা। যদি দেখা যায় তোমাকে একটা ধরো মনে করো তোমাকে হচ্ছে যে ধরো এতটুকু একটা বিরিয়ানি, 1 প্লেট বিরিয়ানি, তোমরা ফ্রেন্ড হচ্ছে 5 জন ফ্রেন্ডকে আমি বলছি ভাগ করে দাও, তুমি ভাগ করছো এমনি ভাগ করছো, তাহলে এই জন আর এই জন কম পাইছে না, বাকিরা বেশি পাইছে না। সো আমরা এটা করব না, আমরা সমতা করব সব জায়গায়, তাহলে সবাই যেন সমান পরিমাণ থাকে পায়। এটাই হচ্ছে মেইন কথা, যে একটা নির্দিষ্ট প্রজাতির প্রাণী প্রত্যেক সদস্য আপেক্ষিক প্রাচুর্যতা কোথায় কয়টা আছে, একটা সমতা বিধান করা, এটাই হচ্ছে আমাদের প্রজাতির সমতা, ঠিক আছে। জাস্ট ডেফিনিশন পড়লেই হবে, আর কিছু লাগবে না এখান থেকে। এরপর আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা গুরুত্বগুলো লাগবে না, জীবনে আসে না, কোথাও পরীক্ষা আসবে না। আরেকটা আসবে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। ডেফিনেশন বলবো শুধুমাত্র, বাস্তুতান্ত্রিক মানে কি, বাস্তুতান্ত্রিক মানে হচ্ছে তোমরা ছোটকালে পড়ে আসছো এই জিনিসটা, যে একটা নির্দিষ্ট জায়গায় যে পরিমাণ জীব আছে এবং জড় আছে, এদের মধ্যে যে সম্পর্কটা থাকে এটাকে আমরা বলি বাস্তুতন্ত্র।
এখন ধরো মনে করো আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি যে পুকুরে বাস্তুতন্ত্র, আমরা এছাড়া আরো আছে না, সমুদ্র বাস্তুতন্ত্র আছে, মরুভূমিতে আছে, স্থলভাগে আছে, তাই না, তারপর জলভাগে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র দেখতে পাই আমরা। এখন বাস্তুতন্ত্র যত চেঞ্জ হবে প্রাণীর পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, প্রাণীগুলোর টাইপও চেঞ্জ হয়ে যাবে। ধরো মনে করো যে যেই সকল প্রাণীগুলো আমাদের পুকুরের আছে, সেই পুকুরের মাছগুলো কি সমুদ্রে থাকবে না, নোনা পানি আছে, একটা মিঠা পানি আছে, মিঠা পানি যে ডিফারেন্ট, মাছগুলো ডিফারেন্ট হবে, সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটা ডিফারেন্ট হবে। আবার চিন্তা করো সমুদ্রের বাস্তুতন্ত্রের সাথে যদি চিন্তা করি একটা তুন্দ্রা অঞ্চলে বা শীত প্রধান অঞ্চলে একটা যদি চিন্তা করি জায়গা, সেখানের মধ্যে যে প্রাণীগুলো থাকবে সেখানে কি আর তোমার হাঙ্গর পাবা? শীত প্রধান এরিয়াতে সেখানে হাঙ্গর পাবা, এখন কি পাবা? এখন তুমি পাবা হচ্ছে পেঙ্গুইন পাবা, তাই না? পেঙ্গুইন কি নর্মাল সমুদ্রে বসে থাকে? থাকে না। তার মানে পেঙ্গুইন থাকার জন্য কি লাগবে? তোমার হচ্ছে বরফ টরফ লাগবে। তো এই যে জায়গা ভেদে জায়গা চেঞ্জ হয়ে গেলে যে আমাদের প্রাণীগুলো চেঞ্জ হয়ে যায়, সব চেঞ্জ হয়ে যায়, এটাকে বলতেছি যে এই যে বাস্তুতন্ত্র ভিত্তিক ভাবে বিভিন্ন জায়গায় যে আমরা অঞ্চল ভিত্তিক প্রাণীগুলো চেঞ্জ হয়ে যায়, এগুলোকে আমরা বলতেছি কি বাস্তুতান্ত্রিক বৈচিত্রতা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি, এই 3 ধরনের বৈচিত্রতার আইডিয়া পেয়ে গেছি। এখন আমরা একটু সামনের দিকে আগাবো, এগুলো আমরা পড়বো না, আমরা পড়ে চলে যাবো সামনের দিকে। আচ্ছা, হটস্পটটা আমি বলে যাই, তারপর আমরা সামনের দিকে যাব। হটস্পটটা আমাদের সিকিউতে নরমালি খ নাম্বারে আসে। এখন হটস্পট জিনিসটা কি আমাদের একটু কনফিউশন লাগে যে হটস্পট আবার জিনিসটা কি। ঠিক আছে, তো এই হটস্পট জিনিসটাকে আমার কনফিউশন লাগে। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো হটস্পট বলতে তার আগে একটা জিনিস চিন্তা করে, একটা এরিয়ার মধ্যে ধরো মনে কর ডিফারেন্ট টাইপ গাছ আছে। ধরো এই একটা এরিয়া, এখানে ভিতরে সবগুলো গাছ সেম, সবগুলো উদ্ভিদ সেম, সব ইয়েলো কালারের উদ্ভিদ। আবার আরেকটা জায়গা আছে সেখানে ভিতরে যে সব গাছ আছে গাছগুলো সবাই ডিফারেন্ট গাছ। ঠিক আছে, এখানে একরকমের গাছ কম, সবগুলো গাছই ডিফারেন্ট টাইপ গাছ। হ্যাঁ, ধরো এই যে, তাহলে একটা নির্দিষ্ট এরিয়াতে যদি তুমি দেখো তোমার উদ্ভিদ বা প্রাণীর যদি অনেক বেশি ভ্যারিয়েশন থাকে, তাহলে সেই জায়গাকে আমরা বলবো কি এটা হটস্পট বলবো। কি বলবো? এটাকে আমরা হটস্পট বলবো, এটাকে বলবো আমরা হটস্পট বলবো। ওকে, যদি একটা এরিয়াতে যদি বৈচিত্রতা অনেক বেশি থাকে, একটা তোমার হচ্ছে এরিয়াতে যদি বৈচিত্রতা অনেক বেশি থাকে, সেটাকে আমরা বলবো সেটা ওই প্রাণী বা ওই জীবের জন্য হটস্পট। যেখানে কমন সবগুলো গাছই সেম গাছ, সবগুলো ইয়েলো কালার গাছ, তাহলে কিন্তু এটাকে হটস্পট আমরা বলবো না। ঠিক আছে, এখানে আমরা কি বলবো? এখানে প্রচুরতা বেশি হয়ে গেছে, রিচনেস হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা রিচনেস বেশি এটা ধরবো না, আমরা বলবো যে জায়গাতে বেশি পরিমাণ ডিফারেন্ট রিচনেস অনেক বেশি, বিভিন্ন প্রজাতির এখানে জীব আছে, ধরো হচ্ছে উদ্ভিদ আছে, তো চিন্তা করো বিভিন্ন প্রজাতির গাছ আছে, এই জায়গাটাকে আমরা বলবো হটস্পট বলবো। ঠিক আছে, আমরা বই থেকে একটু ডিটেলস জানবো, জেনে আমরা সেটা লিখার চেষ্টা করবো, সিকিউ খতে আসে। আমাদের এখন হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি, আমরা আগে অনেকগুলা ক্লাসে বিভিন্ন রকম আমি মোটামুটি হচ্ছে দেহের আকার, এগুলো অনেকগুলো আমি শিখাই ফেলছি। তো আমি আজকে তোমাদেরকে চেষ্টা করবো ভ্রূণীয় স্তর থেকে শুরু করি। ঠিক আছে, এগুলো আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে একবার দেখাইছিলাম। তো একটু আজকের ক্লাসে যদি আগের পোলাপান চলে আসে, তারা বলে ভাইয়া সেম জিনিস পড়াচ্ছেন আবার, তাহলে আমরা একটু হচ্ছে যে ডিফারেন্ট জিনিস পড়ানোর চেষ্টা করি। তাহলে চলো একটু সামনের দিকে আগাই। ক্লিভেজ টিউজ আমরা আগের ক্লাসগুলোতে পড়াইছিলাম। আচ্ছা, ভ্রূণীয় স্তর দেখে চিন্তা করি। এখন দেখো ভ্রূণীয় স্তর থেকে আমরা আজকে পড়াই। দেখো ভ্রূণীয় স্তরের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে আমাদের এখানে প্রথম একটা কথা হচ্ছে ক্লিভেজের কথা আসে। ক্লিভেজ জিনিসটা কি? ক্লিভেজ জিনিসটা হচ্ছে তুমি চিন্তা করো, যখন আমরা যৌন প্রজনন যারা করে, যৌন প্রজননের মাধ্যমে কি হয়? দেখো একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলে কি হয়? মিলে হচ্ছে একটা কোষ তৈরি করে, যেটাকে আমরা বলি জাইগোট বলি, তাই না? এই জাইগোটটা কি হয়? এটা একটা কোষ থাকে, জাইগোটটা কি হয়? একটা কোষ থাকে। এই জাইগোটটা পরবর্তী কি হয়? কোন সংখ্যা বৃদ্ধি করে কোন মাধ্যমে? কোন বিভাজনের মাধ্যমে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি হয়? একটা কোষ থেকে কি হয়? দুইটা হয়, তারপর দুটো থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয়। ঠিক আছে,
এই যে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, এই যে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ভেঙে ভেঙে আলাদা হচ্ছে, এই যে কোষের বিভাজনটা, এই বিভাজনটাকে বলতেছে আমরা কি ক্লিভেজ বলতেছি। কোষের বিভাজনটাকে কি বলতেছি আমরা ক্লিভেজ বলতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কি, এটা হচ্ছে আমাদের ক্লিভেজ। এখন ক্লিভেজের মাধ্যমে কি হয়, ক্লিভেজের মাধ্যমে এই যে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পেতে পেতে যখন তোমার 8 থেকে 16টা কোষের দলা একটা নিরেট বলের মতো তৈরি করে, কি করে, একটা নিরেট বলের মতো তৈরি করে। এই বলের মতো যখন তৈরি করে, এই গোল্লা একটা বলের মতো তৈরি করে, যে বলের মধ্যে কোষ একদম ভর্তি থাকে, কোষ একদম ফিল্ড থাকে। এই দশাটাকে নাম কি, এই দশাটার নাম হচ্ছে মরুলা দশা। এর নাম কি, মরুলা দশা। এই মরুলা দশা যখন থাকে তখন কি হয়, একদম কোষের একদম কোষ দিয়ে নিরেট অবস্থা থাকে, গোল বলটা একদম কোষ দিয়ে ভর্তি থাকে। যখন সামনের দিকে আগে বিভাজন হয়ে থাকে তখন আস্তে আস্তে কি হয়, সাইডের কোষগুলো থাকে, মাঝখানের কোষগুলো কি হয়, মাঝখানের কোষগুলো হচ্ছে তোমার নাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মাঝখানে ফাঁকা তৈরি হয়। দেখো এখানে ফাঁকা তৈরি হয়েছে, এই ফাঁকা অবস্থা যেখানে মাঝখানে একটু ফাঁকা আছে, বাইরে কোষের লেয়ার আছে, এটাকে আমরা বলি, এটাকে বলি আমরা ফাঁপা ব্লাস্টুলা দশা। কি বলি, এটাকে বলি ফাঁপা ব্লাস্টুলা দশা। এই ব্লাস্টুলা দশাটা মানে এই দশাটার নাম কি, ব্লাস্টুলা, ব্লাস্টুলা। এখন এই ব্লাস্টুলা থেকে পরবর্তীতে কি হয়, দুই ধরনের ঘটনা ঘটে। হইতে পারে এমন অবস্থা, একটা তোমার কোষের দলা তৈরি হবে যেখানে বাহিরে একটা লেয়ার তৈরি হয়, কোষের স্তর তৈরি হয়, বাহিরে একটা কোষের স্তর তৈরি হয়। এই কোষের স্তরের বাহিরের স্তরটার নাম হচ্ছে একটোডার্ম, এটার নাম হচ্ছে একটোডার্ম, একটোডার্ম। তারপর কি হয়, ভিতরে একটা কোষের স্তর তৈরি হয়, এটার নাম হচ্ছে এন্ডোডার্ম, ঠিক আছে। দেন এদের মাঝে আরেকটা কোষের স্তর তৈরি হয়, মাঝের স্তর, এটাকে বলা হয় মেসোডার্ম, ঠিক আছে, এটাকে বলা হয় মেসোডার্ম, মেসোডার্ম। যে সকল প্রাণীর দেহে আমাদের এরকম 3টা স্তর থাকে, এদেরকে আমরা বলি ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী, আরে কি লিখলাম, ত্রিস্তরী ভ্রূণীয় স্তর। আবার দেখা যায় যে অনেক সময় তোমার কিছু প্রাণী দেখা যায় যে বাহিরের স্তর আছে, মাঝের স্তরটা নাই, ভিতরের স্তরটা আছে, তাদের দেখা যাচ্ছে একোডার্ম থাকে, এনোডার্ম থাকে, মাঝখানে মেসোডার্ম থাকে না। এই মেসোডার্ম ছাড়া যে তোমার প্রাণীগুলো থাকে সেগুলোকে আমরা বলি দ্বিস্তরী প্রাণী। দেখো যদি এমন হয়, যদি এমন হয় দেখা যাচ্ছে ধরো যে এমন আছে, বাহিরের স্তরটা পাইলাম আমি, বাহিরের স্তরটা পাওয়া গেছে, তারপর হচ্ছে কি পাইলাম, ভিতরের স্তরটা পাইলাম, ভিতরের স্তরটা পাইলাম, তার মানে আমরা তোমার এন্ডোডার্ম পেয়ে গেছি, একটোডার্ম পেয়ে গেছি, কিন্তু মাঝখানে স্তরটা মেসোডার্ম নাই। ওদের এই মেসোডার্মের বদলে কি আছে, একটা অকোষীয় স্তর দেখা যায়। ওদের কি দেখা যায়, একটা অকোষীয় স্তর দেখা যায়, একটা অকোষীয় স্তর দেখা যায় যেটা অনেকটা জেলির মতো থাকে। এটা নাম হয়ে যায় মেসোডার্ম বদলে এটা হয়ে যায় মেসোগ্লিয়া। কি হয়, এটা মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়াওয়ালা, মেসোগ্লিয়া যেটা কিন্তু কোনো কোষের স্তর না, মেসোগ্লিয়াওয়ালা দ্বিস্তরী প্রাণী তৈরি হয়। এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় তোমার দ্বিস্তরী। কি বলতেছে এটাকে, এটাকে বলতে দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরী। এখন ভ্রূণীয় স্তর কেন ইম্পর্টেন্ট? ভ্রূণীয় স্তর ইম্পর্টেন্ট হচ্ছে ভ্রূণীয় স্তর থেকে পরবর্তীতে কি হয়, অর্গানোজেনেসিস হয়। অর্গানোজেনেসিস মানে কি, অর্গান তৈরি হয়। অর্গানোজেনেসিস নামটা ওয়ার্ড বুঝো, অর্গানো, অর্গানোজেনেসিস, অর্গানোজেনেসিস হয় মানে হচ্ছে অর্গান। জেনেসিস মানে কি, জেনেসিস মানে তৈরি হওয়া, তৈরি হওয়া, আর অর্গান মানে হচ্ছে অঙ্গ।
তার মানে এই জায়গা থেকে পরবর্তী বিভিন্ন স্তর থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হওয়া শুরু করবে। তোমাদের হার্ট, লাং, কিডনি সবকিছু তৈরি হবে বিভিন্ন স্তর থেকে তৈরি হবে। এখন এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে আমাদের পরিফেরা, যেটা পরিফেরা নিডারিয়া পর্বত প্রাণীরা কিন্তু দ্বিস্তরী। দ্বিস্তরীর একটা বড় উদাহরণ হচ্ছে নিডারিয়া পর্বত প্রাণী, অর্থাৎ হাইড্রা, জেলিফিশ এরা, ঠিক আছে। আর এর পরবর্তীতে বাকি যতগুলা পর্ব আছে তাদের সবাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী, ঠিক আছে। উদাহরণ মনে রাখবা একটু, আর ঘটনাটা বুঝবো যে ঘটনাটা কি, জিনিসটা কি, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে দেখো ভ্রূণীয় স্তর, দেখো দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণীর মধ্যে কি বললাম? দ্বিস্তরী প্রাণীর মধ্যে বললাম যে এদের একটোডার্ম থাকে, অ্যানোডার্ম থাকে, মাঝখানে তোমার কোন স্তর থাকে না, যে স্তরের বদলে কি থাকে? আঠালো অকোষীয় মেসোগ্লিয়া থাকে। উদাহরণ হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীরা, যেমন হাইড্রা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ত্রিস্তরী প্রাণী। ত্রিস্তরীর মধ্যে কি? তিনটা স্তরই আছে, তোমার একটোডার্ম আছে, মেসোডার্ম আছে, অ্যানোডার্ম আছে, তিনটাই আছে। এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি আমরা হচ্ছে কি? ত্রিস্তরী প্রাণী। উদাহরণ হচ্ছে কি? উদাহরণ হচ্ছে পরবর্তী যতগুলা সবগুলা, ঠিক আছে। আচ্ছা, এই গেল মোটামুটি আমরা ছবিটা দেখলাম, আমি যে ছবি আঁকলাম ওইটাও দেখতে পারো, এটাও দেখতে পারো, যেটা ইচ্ছা। ওকে, পার্থক্যগুলো আমাদের নরমালি কি লাগে? পার্থক্যগুলো আমরা সিকিউতে খ নাম্বারের জন্য পড়বা তোমরা। ওকে, এবার চলো প্রতিসাম্য পড়াই। প্রতিসাম্য জিনিসটা কি? যদি একটা প্রাণীকে তুমি যদি তার মাঝ বরাবর বা অক্ষ বরাবর ভাগ করো, ভাগ করার পরে তুমি যদি সমান বা সদৃশ্য অংশ পাও, তাহলে সেই প্রাণীকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা প্রতিসাম্য বলবো, ঠিক আছে। কি বলবো? এটাকে বলবো আমরা প্রতিসাম্য বলবো। ওকে, দেখো যে প্রাণীর দেহকে কোন না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায়, কথাটা বুঝো। সমান অংশে ভাগ করতে না পারলে সেটা কিন্তু প্রতিসম হবে না। ধরো চিন্তা করো, তুমি আমাকে চিন্তা করো, মানুষ, আমায় কি করলা? তুমি আমাকে একদম এই বরাবর কেটে দিলা, এই বরাবর কেটে দিলা। কি হলো? আমার এদিকে একটা অংশ পাইলা, এদিকে একটা অংশ পাইলা, দুটা কি সমান সমান পাইলা না? এই যে একটা প্রাণীকে তুমি যদি একটা অক্ষ বরাবর কেটে দাও, কেটে দিলে কি হবে? যদি সমান অংশ তুমি পাও, সেগুলাকে কি বলবা? সেগুলোকে বলবা তুমি প্রতিসম প্রাণী। আর ধরো মনে করো তুমি কাটতে পারলা না, সমান করতে পারলা না, সমান অংশে ভাগ করতে পারলা না, তাহলে কি বলবা? তাহলে বলবা এটাকে হচ্ছে অপ্রতিসম প্রাণী। বেসিক কথা বুঝে গেছি। প্রতিসাম্যতার মেইন কথা হচ্ছে সমান অংশে ভাগ করতে হবে। মেইন কথা হচ্ছে এখানে সমান অংশ করতে না পারলে হবে না। হ্যাঁ, আচ্ছা, এই যে আচ্ছা, ক্লাস শান্ত হলে তো ভালো। অরূপ বড়ুয়া, ক্লাসের ভিতরে লাফালাফি বেশি ভালো নাকি শান্ত হইলে ভালো? আমি তো মনে করি শান্ত ক্লাস ভালো বেশি, তাই না? বেশি শান্ত হইলে শান্তিতে পড়ানো যায়। যদি কেউ ক্লাসের মধ্যে তিরিং বিরিং করতে থাকে, সাধারণ কি করতে থাকে, তাহলে কি পড়াতে ভালো লাগবে? ভালো লাগবে না, তোমাদেরও পড়তে ভালো লাগবে না, তাই না? তো শান্ত ভালো জিনিস, ঠিক আছে। বৃষ্টিও বলতে শান্তই ভালো, গুড, বিষয়টা আমিও একমত, তাই না? আচ্ছা, তাহলে কি বলছিলাম? প্রতিসাম্য জিনিসটা কি বললাম? প্রতিসাম্য জিনিসটা হলো যে কোন একটা প্রাণীকে আমরা একটা অক্ষ বরাবর, যে কোনো অক্ষ বরাবর তল বরাবর ভাগ করলে আমরা যদি সমান অংশ পাই, সমান অংশ পাইলে আমরা সেটাকে বলবো হচ্ছে প্রতিসাম্য পাবো, ঠিক আছে। এখন বিভিন্নভাবে ভাগ করা যায়, বিভিন্ন প্রাণীকে বিভিন্নভাবে ভাগ করা যায়। আমরা যদি একদমই ভাগ করতে না পারি, ভাগ করলাম কিন্তু সমান হইলো না, যদি এমন হয় বিভিন্নভাবে ভাগ করলাম বাট সমান হইলো না, তখন সেটাকে আমরা কি বলবো? অপ্রতিসম বলবো। একটু উদাহরণ দেখি, আপনি দেখলে বুঝবা তোমরা। দেখো, গোলীয় প্রতিসম। দেখো, একটা প্রাণী হচ্ছে গোল, একটা প্রাণী হচ্ছে কি? গোল। এই গোল প্রাণী আমরা মনে রাখবো সবসময়, যে কোনো যদি গোল টাইপ কোনো কিছু হয়, তাকে সমান অংশে ভাগ করার জন্য তার কেন্দ্র বরাবর কাটতে হয়। কি বললাম? একটা গোল জিনিসকে সমান অংশে ভাগ করতে হলে তার কেন্দ্র বরাবর কাটতে হয়, ঠিক আছে। তুমি চিন্তা করো, এই গোল জিনিসটার মাঝখানে তুমি করলা কেন্দ্র, চিন্তা করো একটা কেন্দ্র। তুমি যদি এখন এই বরাবর কাটো, তার দুটো অংশ পাইলাম সমান সমান। তুমি যদি এটাকে কি বলো? ধরো এটাকে, এটা উদাহরণ বাদ দাও, তুমি একটা উদাহরণ দেই। তুমি আর তোমার বন্ধু গেছো চিলক্সে বার্গার খাবা। কি খাবা? বার্গার খাবা। এখন টাকা তো নাই, টাকা বেশি নাই, বুঝছো, টাকা কম। কি করবা? এখন কম টাকার মধ্যে একটা বার্গার জোগাড় করতে পারছো, তোমরা দুজনে মিলে একটা চিকেন বার্গার জোগাড় করতে পারছো, চিকেন বার্গার। এখন চিকেন বার্গার কেমন? চিকেন বার্গার তোমরা জানো সবাই, এরকম একটা পরে বান থাকে, মাঝখানে তোমার এরকম দুটো বান থাকবে, তারপর তোমার হচ্ছে এখানে কি থাকবে? এখানে তোমার চিকেন থাকবে, মাঝখানে চিকেন থাকবে। তারপর ধরো মনে করো যে ধরো এখানে আবার চিজ দিয়ে দিলা, একটা চিজ দিয়ে দিলা,
এটাতে চিজ দিয়ে দিলাম, চিজ দিয়ে দিল, উপরটা চিজ দিলেন, সেটা চিজ দিলাম, ঠিক আছে। বার্গার দেখে তো ভালো লাগতেছে, কিন্তু এখন তোমার ফ্রেন্ড বলছে মামা ঠিক মতো অর্ধেক অর্ধেক না করলে কিন্তু মারবো তোকে। এখন তুমি চিন্তা করলা, তুমি চিন্তা, বায়োলজিতে ভাইয়া শিখাইছে একটা গোল টাইপ যদি জিনিসকে যদি কেন্দ্র বরাবর আমি ভাগ করি তাহলে কি পাবো, সমান অংশে ভাগ করা যাবে এটাকে। দেখো তোমাকে দেখাই, এই বার্গারটার সাইড ভিউ, এখন উপর থেকে দেখি, চিন্তা করো উপর থেকে কি লাগবে, উপর থেকে দেখলে মনে হবে একটা গোল, এই বার্গারটা গোল মনে হবে না, ঠিক আছে, বার্গারটা গোল। এখন তুমি বের করবা কি, বের করবা হচ্ছে এর কেন্দ্র, বের করবা কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্র বের করবা, এই যে কেন্দ্র বের করে ফেললা কেন্দ্র। এখন তুমি যদি কেন্দ্র বরাবর কাটো তাহলে তুমি দেখবা, তুমি হচ্ছে কি কেন্দ্র বরাবর যদি কাটো তাহলে তুমি দেখবা অলওয়েজ বিভাগ হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। কেন্দ্র বরাবর না কাটলে তোমার সমান সমান হবে না। ধরো মনে করো তুমি কেটে দিলা, এইভাবে কেটে দিলা, সমান সমান হবে, এটা বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে না। সো আমাদের সমান অংশে কাটতে হইলে এটা কি করতে হবে, কেন্দ্র বরাবর কেটে দিতে হবে। কি করতে হবে, কেন্দ্র বরাবর কেটে দিতে হবে। তাহলে কেন্দ্র ধরলাম, এটা যদি কেন্দ্র ধরা হয় এটা, তাহলে আমি যদি কেন্দ্র বরাবর কাটে দিই তাহলে এখানে দুটো সমান হয়ে গেল। যদি আমি মনে করো না আমি এভাবে কাটবো না, আমি কাটবো এইভাবে, ঠিক আছে, আমি কাটবো হচ্ছে এই বরাবর, তাহলে দেখো এটা একটা সমান অংশ, এটা একটা সমান অংশ পেয়ে গেলাম। ধরো মনে করো তোমার বন্ধু বললো না রে মামা এই চিপা দিয়ে যদি কাটি তাহলে ভালো লাগবে, দেখ এই চিপা বরাবর কাটি, তাহলে তুমি কেটে দিলে এইভাবে, তাহলে দেখো এখানে একটা সমান অংশ পাইলো না। তো চিন্তা করো কেন্দ্র বরাবর তুমি যেমনি মন চায় তেমনি কাটো, তোমার অলওয়েজ সমান অংশ আসবে। কিন্তু তোমার বন্ধুর যদি একটু চিপা বুদ্ধি থাকে, চিন্তা করো না রে মামা আমি তো বেশি খাবো, ওর একটু কম দিব, তাহলে সে কেন্দ্র বরাবর কাটবে না, ঠিক আছে, কেন্দ্র কাটবে না। এত কথা বলার রিজনটা কি, এত কথা বলার রিজন হচ্ছে যেহেতু আমরা প্রতিসমতা পড়তেছি, প্রতিসমতা পড়ার জন্য আমাদের যেটা বললাম যে গোলীয় প্রতিসম, তার মানে এটা গোল টাইপ প্রাণী এবং একে প্রতিসম বলতেছি, তাহলে কি হবে, তাকে আমি কেন্দ্র বরাবর যদি কেটে ফেলি তাহলে তারা সমান দুই অংশে ভাগ হবে, এটাকেই বলতেছি আমরা গোলীয় প্রতিসম। দেখো একটি গোলককে যে কোন ভাবে, যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সদৃশ্য বা সমান অংশে ভাগ করা যায়, তেমনি ভাবে যদি আমরা একটা জীবকে চিন্তা করি, জীব দেহকে যদি ভাগ করা যায় হবে, তাহলে সেটাকে কি বলবো আমরা, গোলীয় প্রতিসম বলবো। তাহলে এটা উদাহরণ কারা হবে, এটা উদাহরণ হবে যারা গোল গোল, তারা কি, তারা গোল গোল, গোল গোল কোনগুলো, ভলভস চেহারা কি গোল হয়, একেবারে গোল হয়, দেখো ভলভস হচ্ছে গোল গোল, ঠিক আছে। এরকম প্রাণীকে আমরা কেন্দ্র বরাবর কেটে দিব, তাহলে আমরা পেয়ে যাবো, দুই ভাগ পেয়ে যাবো। ওকে, আচ্ছা এখন আমাদের কি পড়তে হবে, আমাদের পড়তে হবে মেইনলি উদাহরণ পড়তে হবে, সংজ্ঞা প্লাস উদাহরণ। কি পড়তে হবে, সংজ্ঞা প্লাস উদাহরণ, তোমার ডেফিনেশন প্লাস এক্সাম্পল, ঠিক আছে। এই দুটোই হচ্ছে আমাদের পরীক্ষাতে আসে, এক্সামে আসবে এটা। কোনটাতে আসবে, এটা নরমালি আমাদের এমসিকিউ তে আসে, এত কিছু আমার বলার জন্য হচ্ছে এমসিকিউ তে পড়া পারা, ঠিক আছে, পরীক্ষাতে আসে অনেকবার। আচ্ছা এবার দেখি অরীয় প্রতিসম। তুমি মনে রাখো যেখানে তুমি অরীয় পাবা, যেখানে তুমি অরীয় পাবা মনে রাখবা সেটা কি, অরীয় পাইলে অলওয়েজ কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কাটতে হবে। কি বললাম, কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর। আমি দেখো এই যে আমি আছি, আমার কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর এইটা, আমার এইটা, এগুলো হচ্ছে আমার কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, ঠিক আছে। তুমি যদি আমার এমনি গলা কাটা শুরু করো বা এখানে পেট দিয়ে কাটা শুরু করো তাহলে কিন্তু কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর হবে না। তার মানে আমরা এমন একটা প্রাণী ধরলাম যে প্রাণীটাকে আমি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে দিলাম, তাহলে দুই বা এর বেশি সদৃশ্য অংশ পাইলাম, সদৃশ্য সমান অংশ পাইলাম, তখন সেটাকে আমরা বলবো কি, বলবো হচ্ছে অরীয় প্রতিসম। দাগাও কোন পয়েন্টটা, দাগাও শুধু কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর। এই লম্ব অক্ষ, কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দেখলেই বলবো এটা অরীয় প্রতিসমের মধ্যে পড়বে। যদি কোশ্চেন দিয়ে দেয় এভাবে এমসিকিউ তে, ডেফিনেশন বলবো এটা কোন ধরনের প্রতিসম, তুমি বুঝবা, দেখবা প্রথমে এখানে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর বলছে কিনা। যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর বলে মনে রাখবা, আর চোখ বন্ধ করে, একদম চোখ বন্ধ করে দেখা দেবা কোনটা অরীয় প্রতিসম। উদাহরণ দেখি, উদাহরণ আছে তিনটা, একটা হচ্ছে জেলিফিশ, একটা সি অ্যানিমল, আর একটা কি আছে হাইড্রা। নাম মনে রাখবো কিভাবে, নাম মনে রাখবো হচ্ছে কিভাবে, সি এর জলে হাইড্রা, হাইড্রা। তাহলে দেখো সি তে হচ্ছে সি অ্যানিমল, জলে দিয়ে মনে রাখবো হচ্ছে জেলিফিশ,
হাইড্রাই। তাহলে উদাহরণ মনে রাখবো কি হবে, অরীয় প্রতিসমর ক্ষেত্রে দুই জিনিস মনে রাখবো, ডেফিনেশনের মধ্যে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর পাইলেই বুঝবো এটা অরীয় প্রতিসমর কথা বলছে। উদাহরণ হচ্ছে সি এর জলে হাইড্রা, সি তে সি এনিমল, জলে দিয়ে জেলিফিশ, হাইড্রাতে হাইড্রাইট। ওকে, মনে থাকবে জিনিসটা। চলো সামনের দিকে যাই, সামনের দিকে যাই। দ্বি অরীয়, এখন নামের মধ্যে দেখো দ্বি আছে, দ্বি মানে কি দুই, অরীয় মানে কি লম্ব অক্ষ বরাবর। তাহলে আমি একটু আগে বললাম অরীয় হওয়ার জন্য লম্ব অক্ষ বরাবর কাটতে হবে। এখন তুমি যদি একটা প্রাণীকে লম্ব অক্ষ বরাবর দুইবার কাটো, কিভাবে দুইবার কাটবা? উদাহরণের জন্য একটা জিনিস দেখাই, তারও টিস্যু বক্স কই আমার এখানে, টিস্যু বক্স তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা পাইছি দাও। ধরো মনে করো এটা হচ্ছে আমার টিস্যু বক্স। ওকে, এখন তুমি চিন্তা করো লম্বা লম্বা এটা, হ্যাঁ ওকে। এখন তুমি কি করলা, প্রথমে একটা লম্ব অক্ষ বরাবর কেটে দিলা, এভাবে এই বরাবর কেটে দিছো, এই বরাবর কাটছো, বিভাগে ভাগ হয়ে গেছে সমান সমান, এটা হচ্ছে অরীয় হইলো। আমি যদি এখন এভাবে কাটার পরে আমি আবার এভাবে কাটা শুরু করি এইভাবে, এটা তো লম্ব অক্ষ বরাবর তাই না, এটা তো লম্ব অক্ষ বরাবর, এটাও লম্ব, দেখো এটা লম্ব অক্ষ বরাবর কাটতেছি আমি। আমি এই বরাবরও কাটতে পারবো, এই বরাবরও কাটতে পারবো। তাহলে দেখো আমি একবার এভাবে কাটলাম লম্ব অক্ষ বরাবর, আমি আবার কাটলাম এইভাবে লম্ব অক্ষ বরাবর। এ দুইবার আমি লম্ব অক্ষ বরাবর কাটছি, এবং প্রতিবারই কাটাটা একজন আরেকজনের সাথে তোমার সমকোণে ভাগ আছে। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে দ্বি অরীয় প্রতিসম। কথাটা আমি বুঝাই, দেখো ওরা ডেফিনেশন কি বলছে, বলছে যে কোনো অঙ্গের সংখ্যা একবার জোড়া হলে অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি দল পরস্পর সমকোণে অতিক্রম করতে পারে। সমকোণে অতিক্রম বলতে বুঝাচ্ছি, আমি প্রাণীটাকে একবার এভাবে কেটে দিছি, কাটার পরে আমি আবার ওকে এই বরাবর কেটে দিছি, দুইভাবে কাটার পর দেখতে পাচ্ছি একবার কাটা আর আটটা কাটার মধ্যে কি সমকোণ আছে। এমনি কাটলাম আবার এমনি কাটলাম, তাহলে দেখো এই কাটার মাঝখানে যে কোণটা আছে তৈরি হয়, এই কোণটা কি 90 ডিগ্রি না? যদি উপর থেকে চিন্তা করো, উপর থেকে দেখো, চিন্তা করো যদি এটাকে উপর চিন্তা করো, টিস্যু বক্সের উপরে পাট দেখো, আমি একবার এভাবে কাটছি একবার এভাবে কাটছি, তাহলে এদের মাঝখানে কোণটা কি সমকোণ না? 90 ডিগ্রি না এটা? ঠিক আছে না, 90 ডিগ্রি। এটা এভাবে কাটলাম, এভাবে কাটলাম একবার, ঠিক আছে, এমনি গেল এমনি গেল। দুইটা অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য লম্ব অক্ষ বরাবর কাটার পরে দুইটারই মাঝখানে কোণটা 90 ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে যে প্রতিসম দেখা যাবে এটাকে বলছি কি আমরা দ্বি অরীয় প্রতিসম। কি বলবো আমরা? দ্বি অরীয় প্রতিসম। আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর পড়াচ্ছি। হ্যাঁ, আজান শেষ হোক, আজানটা শেষ হোক। হ্যাঁ, আজান দিয়ে নিক তারপর পড়াচ্ছি। হ্যাঁ,
আচ্ছা, তাহলে দ্বিঅরীয় প্রতিসম বুঝে ফেললাম। উদাহরণ মনে রাখবা সিসি, কি মনে রাখবো? সিসি, টিনোফোরা সিলেফানা। ওকে, আচ্ছা দ্বিপার্শ্বীয়, দ্বি মানে কি দুই, পার্শ্বীয় মানে কি সাইড। তাহলে যে প্রাণীকে মাঝখানে ভাগ করলে দুইটা সাইড পাওয়া যাবে, বাম এবং ডান দুইটা সাইড পাওয়া যাবে, এটাকে আমরা কি বলবো? দ্বিপার্শ্বীয়। মানুষ, প্রজাপতি সবগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসমের মধ্যে পড়বে। ঠিক আছে, তার মানে কি এটাকে যদি আমরা কি এখানে এই প্রাণীকে যদি আমি মাঝখান বরাবর কেটে দেই, কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি কেটে দিই, কেন্দ্রীয় মানে কি কেন্দ্র মানে মাঝখানে পার্টটা, কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে দিলে আমি এটাকে কি পাবো? দুইটা সাইড পাবো, বাম এবং ডান, বাম এবং ডান সাইড পাবো। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। মনে রাখবা এগুলো সবগুলো হচ্ছে ডেফিনেশন, উদাহরণ আমাদের এমসিকিউর জন্য লাগবে, এমসিকিউ তে বেশি আসে। আমি এমসিকিউর পার্ট দেখাচ্ছি একটা, আর একটা পড়াবো সিকিউর পার্ট, সিকিউর একটা টপিক পড়াবো এটা পরে। ঠিক আছে, আচ্ছা দেখো এই প্রজাতির মাঝখান বরাবর যদি আমি কেটে দেই, তাহলে দেখো দুইটা সাইড বাম এবং ডান সাইড তৈরি হইলো। ঠিক আছে, সমান সমান। এটাকে বলছি আমরা কি? এটাকে বলছি আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। আরেকটা হচ্ছে লাস্ট অপ্রতিসম। মানে কি এতক্ষণ তো কাটাকাটি করছি, সমান সমান অংশ পেয়ে গেছি। এখন যদি একটা প্রাণীকে আমি কাটলাম, অনেক চেষ্টা করলাম, অনেকভাবে কাটার চেষ্টা করলাম, কেন্দ্র দিয়ে চেষ্টা করলাম, এদিক দিয়ে চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই কাটার পরে আমি সমান অংশ পাইলাম না, দুইটা সমান অংশ পাওয়া গেল না। এগুলাকে বলবো কি? এগুলাকে বলবো হচ্ছে আমরা কি? এগুলাকে বলবো হচ্ছে আমরা কি? অপ্রতিসম। উদাহরণ মনে রাখবো পিলাগ্লোবোসা, শামুক। এটা আসে উদাহরণ, অনেক বেশি আসে পরীক্ষাতে। এটা তোমাদের অ্যাডমিশনে আসতে পারে, অ্যাডমিশনে ডিইউ তে আসতে পারে, ঠিক আছে, মেডিকেলে আসতে পারে। হ্যাঁ, তো সব জায়গায় আসে এটা। সো এটা আমরা খুব কমন একটা উদাহরণ মনে রাখবো, বৈজ্ঞানিক নাম সহ মনে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে। চলো সামনের দিকে যাই। খন্ডান মন্ডান পড়াবো না, এগুলো এমসিকিউ এমসিকিউ তো আসে না। আমি তোমাদের পড়াবো সিলোম পড়াবো। সিলোম কই? সিলোম পড়াবো। দেখো এটা আমাদের সিকিউর জন্য মাস্ট। বোর্ড পরীক্ষা শুধু সিলোম দিয়ে সিকিউরটা চলে আসছে, এমনও আছে বোর্ড পরীক্ষা, তোমার টেস্ট পরীক্ষা, তোমাদের শুধু সিলোম থেকে একটা সিকিউ চলে আসতে পারে। ঠিক আছে, সিলোম খুব ইম্পর্টেন্ট সিকিউর জন্য। ঘ নাম্বারের জন্য সিকিউ খুবই ইম্পর্টেন্ট। এটা ডাবল স্টার ত্রিপল স্টার দিয়ে রাখো এটাকে। ঠিক আছে, আচ্ছা এই সিকিউর পার্টটা পড়াই দিই, দেন ছেড়ে দেবো আজকে তোমাদেরকে। এটা দেখে একটু আইডিয়া নেই। এর ডেফিনেশনটা আমাদের মুখস্থ করতে হয়, এই সংজ্ঞাটা মুখস্থ করতে হয়। এটা সিকিউর কয়ের জন্য, সিকিউর কয়ের জন্য ডেফিনেশন মুখস্থ করতে হয়। আমরা ডেফিনেশনটা একটা ভাগ করব, ভাগ করে আস্তে আস্তে বুঝবো, দেখবা মনে থাকবে। দেখো ডেফিনেশনের জন্য প্রথম জিনিস মনে রাখতে হবে, সেটা কি? সিলোম হইতে হলে তাকে ত্রিস্তরী হইতে হবে। ত্রিস্তরী প্রাণী ছাড়া সিলোম হবে না। কেন একটু পরে বলতেছি। দেখো দাগাও আগে ত্রিস্তরী, তাহলে একটা প্রাণী যদি ত্রিস্তরী থাকে ভ্রূণীয় স্তর, তাহলে কি বলছিলাম? ত্রিস্তরী ভ্রূণীয় স্তর মানে হচ্ছে তার বাহিরের একটা কোষের স্তর আছে, যেটার নাম কি? সবাই বলো তো একটু, এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার অ্যাক্টোডার্ম। সবাই বলো একটু, হ্যাঁ সবাই আনসার করো। অ্যাক্টোডার্ম, এটা বাহিরের স্তর, তাই না? তারপর কি দেখছি? এরা দেখছি যে ভিতরে একটা কি স্তর আছে, ভিতরে একদম ভিতরে একটা স্তর আছে, যেটার নাম কি বলতেছি আমরা? এটাকে বলতেছি আমরা এন্ডোডার্ম। এন্ডোডার্ম বলতেছি। ঠিক আছে, এরপরে দেখছি মাঝখানে আরেকটা স্তর। কি স্তর আছে? মাঝখানে কোষের একটা স্তর আছে। এই কোষের স্তরটাকে আমরা কি বলতেছি? এই কোষের স্তরটাকে বলতেছি আমরা হচ্ছে মেসোডার্ম। কি বলতেছি? এটাকে আমরা মেসোডার্ম বলতেছি। ঠিক আছে, মেসোডার্ম। হ্যাঁ, মেসোডার্ম। ওকে, এখন দেখো আমাদের হিসাবটা বলতেছি কেন আমরা ত্রিস্তরী প্রাণী লাগবে আমাদের। কারণ সিলোম অলওয়েজ একটা, সিলোম মানে একটা ফাঁকা জায়গা। সিলোম অলওয়েজ, এই ফাঁকা জায়গাটা অলওয়েজ তৈরি হবে কই থেকে? মনে রাখবা তোমার যখন ত্রিস্তরী প্রাণী থাকে, ত্রিস্তরী প্রাণী মেসোডার্ম থেকে তৈরি হইতে হয়। তাহলে এই মাঝখানে স্তর থেকে তৈরি হয় একটা ফাঁকা জায়গা। কি বলতেছি? ত্রিস্তরী প্রাণীর মাঝখানে স্তর থেকে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো সিলোম। আরো কখনো এখনো আসছে, সিলোম পুরোপুরি বলতে পারবো না, কাহিনী আছে। আমি দেখো প্রথমে ত্রিস্তরী প্রাণী আঁকছি একটা। আমি একটু সামনে আগায় একটা ছবি আর একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের একটু বুঝতে ইজি হবে। দেখো
যদি এমন দেখি আমরা, আমাদের হচ্ছে বাহিরের স্তর তো এরকম আছে, ঠিক আছে, মাঝে ভিতরের স্তর যেটা ওটা একদম আছে, মাঝের স্তরটাকে আমি দেই হবে, দেখো ধরো মনে করো মাঝের স্তরটা এরকম অনেকগুলো, ঠিক আছে, মাঝের স্তরের কোষগুলো আছে এরকম, ঠিক আছে। এখন এখানে ঘটনা হয় একটা, বিভিন্ন রিজন আছে, বিভিন্ন রিজনের মাধ্যমে কি হয়, সেল রিডাকশন হয় বা সেলের সংখ্যা কমে যায়। মাঝখানে যে স্তরটা আছে এই মাঝখানের স্তরের কোষগুলো আস্তে আস্তে কমা শুরু করে, কি হয় আস্তে আস্তে কমা শুরু করে, এই কোষগুলো কি হয় আস্তে আস্তে কমা শুরু করে, এখানে কমা শুরু করে, এই কমতে কমতে দেখো মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে না, ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এই কমতে কমতে সেল রিডাকশন হওয়ার মাধ্যমে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এবং এই কোষেরই একটা চিকন লেয়ার থাকে তোমার এন্ডোডার্মের সাথে লাগানো থাকে। এই চিকন লেয়ারটার নাম কি জানো, এই চিকন লেয়ারটার নাম হচ্ছে পেরিটোনিয়াম লেয়ার। নাম কি, এটার নাম পেরিটোনিয়াম লেয়ার, পেরিটোনিয়াম লেয়ার। দেখো তাহলে এই কোষের সংখ্যা কমতে কমতে মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হইলো, এবং একটা চিকন কোষের স্তর থাকবে কোথায়, এন্ডোডার্মের সাথে থাকবে, আবার আরেকটা চিকন একটা কোষের স্তর থাকবে কোথায়, আমাদের একটোডার্মের সাথে লাগানো থাকবে। এই যে একটোডার্মের সাথে লাগানো যে পার্টটা আছে এটাও একটা চিকন একটা পর্দার মতো, এইটার নামও কিন্তু পেরিটোনিয়াম, ঠিক আছে। তাহলে এটার নামও কি, এইটার নামও কিন্তু পেরিটোনিয়াম। এখন চিন্তা করো, মেসোডার্ম থেকে একটা তৈরি ফাঁকা জায়গা, মেসোডার্ম থেকে তৈরি একটা ফাঁকা জায়গা যে কোনো ভাবে হইতে পারে, সেটা কোষ সংখ্যা কমানোর মাধ্যমে হতে পারে, কোষ চলে যাওয়ার মাধ্যমে হতে পারে, কোষ মরে যাওয়ার মাধ্যমে হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। মেসোডার্ম থেকে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, যেই ফাঁকা জায়গাটা পেরিটোনিয়াম স্তর দিয়ে আবৃত আছে, সেই স্তর, সেই ফাঁকা জায়গাটা পেরিটোনিয়াম স্তর দিয়ে আবৃত আছে, তাহলে সেই ফাঁকা জায়গাকে আমরা কি বলবো, সিলোম বলবো। তাহলে যে মনে রাখবো কি, প্রথমে বলছিলাম ত্রিস্তরী প্রাণী, কি বলছিলাম, কি বলছিলাম, ত্রিস্তরী প্রাণী। কেন, তার তিনটা স্তর থাকা লাগবে, মাঝখানের স্তরটা আমার ইম্পর্টেন্ট। মাঝখানের স্তরটা থেকে কি হবে, মাঝখানের স্তর থেকে কি কোষের সংখ্যা কমে যাবে, কোষের সংখ্যা কমে যাওয়ার মাধ্যমে কি হবে, এখান থেকে মাঝের স্তর থেকে, মাঝের স্তর থেকে কি হবে, একটা ফাঁকা জায়গা তৈরি হবে, কি হয়ে যাবে, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা তৈরি হবে। এই ফাঁকা জায়গাটা কি দিয়ে কভার থাকবে, এই ফাঁকা জায়গাটা আমার চিকন পেরিটোনিয়াম লেয়ার দিয়ে থাকবে, স্তর দিয়ে আবরণ থাকবে। চিকন পেরিটোনিয়াম স্তর দিয়ে আবৃত না থাকলে সেটা সিলোম হবে না, মাথায় ঢুকায় ফেলো। তাহলে সিলোম হওয়ার জন্য কয়েকটা লাইন খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, তোমার হচ্ছে ত্রিস্তরী প্রাণী হইতে হবে, মাঝের স্তর থেকে ফাঁকা জায়গা তৈরি হইতে হবে, এই ফাঁকা জায়গাটা পেরিটোনিয়াম আবরণ দিয়ে আবৃত থাকতে হবে, তখন আমি সেই ফাঁকা জায়গাকে বলবো, এই ফাঁকা জায়গায় বলবো আমরা সিলোম। তাহলে এখন আমার একটা কি তৈরি হলো, ত্রিস্তরী প্রাণী, প্রথমটা মিলে গেছে, একটা ফাঁকা জায়গা তৈরি হবে যেটা মাঝের স্তর থেকে তৈরি হয়, তাহলে মাঝের স্তর থেকে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। তাহলে এই ফাঁকা জায়গাটা, এই যে এখানকার ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা আমার মাঝের একটা স্তর থেকে তৈরি হলো। এই ফাঁকা জায়গাটা কি দিয়ে আবরণ আছে, পেরিটোনিয়াম লেয়ার দিয়ে আবরণ থাকবে, এখানে একটা আবরণ আছে, এখানে আবরণ আছে, এই যে পেরিটোনিয়াম দিয়ে আবরণ আছে এইটাকে বলবো আমরা কি, সিলোম বলবো। কি বলবো, এটাকে আমরা সিলোম বলবো। এখন চলো ডেফিনিশন দেখি, ডেফিনিশন কি বলছে দেখো, ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর, গহ্বর মানে কি, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, ওকে, মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম, মেসোডার্মাল কোষ দিয়ে নির্মিত। দেখো এই স্তরটা কি তৈরি হয়েছে, মেসোডার্ম দিয়ে তৈরি হয়েছে না, মেসোডার্মে কোষই তো কমে কমে আসছে তৈরি হয়েছে না, চিকন স্তর তৈরি হয়েছে, একেবারে চিকন লেয়ার। এই মেসোডার্মাল কোষ দিয়ে তৈরিকৃত কি কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকবে, তাকে সিলোম বলে। তাহলে আমাদের পড়া হয়ে গেছে না, তিন ভাগে পড়া হয়ে গেছে না, তিন ভাগে পড়া হয়ে গেছে না, বুঝতে পারছি।
চিকন পেরিটোনিয়াম কি? চিকন পেরিটোনিয়াম মানে চিকন পাতলা পেরিটোনিয়াম। এই যে পেরিটোনিয়ামটা দেখো, এটা হচ্ছে মেসোডার্মটা যখন হচ্ছে কমে যায়, সেল লেয়ার কমে যায়, সেল রিডাকশনের মাধ্যমে সেল লেয়ার কমে যায়, সেল লেয়ার কমে গেলে চিকন পাতলা একটা কোষের স্তর থাকে, এটা পাতলা কোষের স্তর। আমি তো তোমার বোঝার জন্য বড় করে আসছে, এটা অনেক পাতলা স্তর থাকে। এই পাতলা স্তর বাহিরের এক্টোডার্মকে আটকায় রাখবে, আবার অ্যানোডার্মকেও ঘিরে থাকবে। এই ঘিরে রেখে মাঝখানে ফাঁকা জায়গাকে একটা আবরণ দিয়ে রাখবে। যদি এমন একটা ফাঁকা জায়গা হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সিলোম বলবো। ঠিক আছে? কেন আমি এত কথা বললাম? কারণ সিলোমের ডেফিনেশনটা তোমাদের সিকিউতে আসবে, সিকিউতে এটা ক নাম্বারে আসবে। এখন এই ডেফিনেশন যদি বুঝে থাকো তাহলে সিলোমের যে ক্লাসিফিকেশন আছে সেটা ভালোভাবে বুঝতে পারবা, ইজিলি বুঝতে পারবা। কেন? আমাদের এই ডেফিনেশনের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করা হয়েছে, ক্লাসিফিকেশন বা ভাগগুলো, শ্রেণী ভাগগুলো করা হয়েছে। এখন দেখো একটু সামনের দিকে আগাই। প্রথমে বলছে সিলোমেট, এভাবে বলবা সিলোমেট। কেন বলতেছি? মেডিকেল টার্মে মানে হচ্ছে নাই, নাই বা না। মেডিকেল টার্মে মানে হচ্ছে না। সিলোমেট, সিলোমেট মানে হচ্ছে সিলোমেট না, যে সিলোম না আসলে। ঠিক আছে? কখন না হবে চিন্তা করো, ডেফিনেশনে বলছিল একটা ফাঁকা জায়গা থাকতে হবে যেটা মেসোডার্ম থেকে তৈরি হইতে হবে। এখন যদি এমন হয় ভ্রূণীয় বিকাশের সময় বাহিরের স্তর চিন্তা করো, এক্টোডার্ম, ভিতরের স্তর চিন্তা করো অ্যানোডার্ম। হওয়ার কথা কি ছিল? মাঝখানে একটা ফাঁকা জায়গা হওয়ার কথা ছিল, ফাঁকা জায়গা হয়ে এখানে পেরিটোনিয়াম লেয়ার থাকার কথা ছিল। ধরো পেরিটোনিয়াম লেয়ারও আছে এখানে, ধরে নাও পেরিটোনিয়াম লেয়ারও আছে, পেরিটোনিয়াম ধরো লেয়ারও আছে, পেরিটোনিয়াম লেয়ারটা দিয়ে দিই, ধরে নাও তোমার পেরিটোনিয়াম লেয়ার দিয়ে দিছি, পেরিটোনিয়াম লেয়ারও এখানে আছে। কিন্তু কথা কি ছিল? একটা ফাঁকা জায়গা হইতে হবে, তাই না? কথা কি ছিল? একটা ফাঁকা জায়গা হইতে হবে। ধরো যদি এমন অনেক সময় হয়, অনেক তোমার হয় কোষ বিভাজনের সময় কি হয়, এই ফাঁকা জায়গাটা তৈরি হয় না আলটিমেটলি, এই ফাঁকা জায়গাটা অনেকগুলো প্যারেনকাইমা কোষ দিয়ে আবৃত হয়ে বসে থাকে, ভরে যায় প্যারেনকাইমা কোষ দিয়ে ভরে যায়। এই ফাঁকা জায়গা তো থাকলো না, তাহলে সিলোম হইতে হলে কি হইতে হবে? ফাঁকা হইতে হবে। এখন ফাঁকাই তো নাই আর, কারণ এখানে কোষ তো ভরে গেছে। যদি প্যারেনকাইমা কোষ বা স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দিয়ে এই মাঝখানে ফাঁকা জায়গাটা ভর্তি হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে সিলোমেট। তার মানে সিলোমেট না, আসে সিলোম হইতে নিছিল, সে হইতে গেছিল, একদম ঘটনা সব ঠিকঠাক, কিন্তু মাঝখানে ফাঁকা জায়গাটা নাই। মাঝখানে ফাঁকা জায়গাটা কে পূর্ণ করে ফেলছে? তোমার স্পঞ্জি প্যারেনকাইমারা। দেখো ডেফিনিশন দেখি এবার, আমি কোশ্চেন কি বলছে ওরা বলছে দেখো এই ধরনের প্রাণীর দেহে কোনো সিলোম থাকে না, কেননা এদের ভ্রূণীয় বিকাশের সময় দেহপ্রাচীর কোষনালীর মধ্যবর্তী ফাঁকা স্থান, যে ফাঁকা জায়গা ছিল, এই ফাঁকা জায়গাটা কি মেসোডার্ম উদ্ভূত স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য ফাঁকা জায়গাই নাই, আর ফাঁকা তো নাই, তাহলে সিলোম কেমনে বলবো? ফাঁকাই তো নাই, তাহলে সিলোম বলার উপায় নাই, তাই না? এই জন্য এটাকে বলবো আমরা অ্যাসিলোমেট। এখানে একটা ডেফিনিশন, এখানে একটা থাকে, এমসিকিউ কোশ্চেন হয়, এমসিকিউটা বলে দেই। এমসিকিউটা হচ্ছে কোশ্চেন এভাবে করবে, অ্যাসিলোমেট প্রাণীদের ফাঁকা জায়গা কি দ্বারা প্রতিস্থাপিত হয়? কি বলবো করলাম? অ্যাসিলোমেট প্রাণীদের ফাঁকা জায়গা কি দ্বারা প্রতিস্থাপিত হয়? তাহলে অ্যাসিলোমেট প্রাণীদের ফাঁকা জায়গাটা কি দ্বারা প্রতিস্থাপিত হয়? তুমি আনসার দিবা স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে প্রতিস্থাপিত হয়। আনসার হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। ঠিক আছে, বুঝতে পারছি? সো এই হচ্ছে মেইন কথা। তাহলে আমরা উদাহরণ মনে রাখবো, উদাহরণটা আমাদের এমসিকিউর জন্য লাগবে। এমসিকিউ লাইন আরেকটা বলে দিছি অলরেডি, আর বাকি ডেফিনেশন ছবি আমাদের সিকিউতে লাগবে। শাইলা সারা বছর ফ্রি ক্লাস চাও, বলো কি? এখানে কোন বিভাজন লাগে? মাইটোসিস বিভাজন হবে। মাইটোসিস সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া, বিন তাহসিন, মাইটোসিস হবে, মাইটোসিস। ওকে, আচ্ছা। সেকেন্ডটা সুডোসিলোমেট। সুডো মানে কি? নকল।
সুডো মানে কি? সুডো মানে নকল, নকল সিলোমেট। তার মানে কি সেখানে সিলোমটা নকল, সিলোমটা কি নকল সিলোমেট। তাহলে আমি আরেকবার যদি ওটা বলি, চিন্তা করো, আগেরটা কি বলছিলাম? আগেরটা অ্যাসিলোমেট, ওখানে ফাঁকা জায়গা নাই, কারণ ফাঁকা জায়গার মধ্যে তোমার কি থাকে, এরকম প্যারেন্ট কেমিক্যালসে ভর্তি হয়ে গেছে, এই জন্য সিলোমেট বলতে পারতেছি না, এটা সিলোমেট বাদ। এবার বলতেছি সুডো সিলোমেট, মানে এটা নকল। নকল কেমনে হয় দেখো, আমি তোমাদের উদাহরণ দেই, তুমি দেখো ছবি দেখে কি মনে হয় তোমার। ধরো এটা একটা ত্রিশ তৈরির ক্ষেত্রে বড় করে আঁকতে যাতে বুঝতে ইজি হয়, হ্যাঁ, বড় করে আঁকতে যাতে বুঝতে তোমাদের একটু ইজি হয়। ধরো বাহিরের একটোডার্ম গেল, ভিতরের অ্যানোডার্ম। কি বলছিলাম? সিলোম হইতে হইলে তাই করতে হবে, মাঝখানে ফাঁকা থাকতে হবে, কি থাকবে, একটা তোমার কি পেরিটোনিয়াম লেভেল লেয়ার দিয়ে আবৃত থাকতে হবে। দেখো দূর থেকে মনে হচ্ছে না যে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার মধ্যে কি আছে। আচ্ছা কালারটা একটু ডিফারেন্ট কালার দিলে ভালো বুঝতে পারবা, এখানে কনফিউজ লাগতেছে মনে হয় তোমাদের কাছে, তারা দেখি। দেখো যদি আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে এখানে দেখো তুমি একটা ফাঁকা জায়গা আছে, এই যে ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, নাম লিখে দিই তাহলে ইজি হবে একটু। এটা একটোডার্ম, এটা হচ্ছে অ্যানোডার্ম, এটা ফাঁকা জায়গা, সাদা সাদা যেটা বললাম সাদাটা হচ্ছে তোমার পেরিটোনিয়াম লেয়ার, পেরিটোনিয়াম লেয়ার। এখন দেখো আমার ডেফিনেশনের সাথে মিলে কিন্তু অনেক কিছুই, দেখো তোমার দেখো ডেফিনেশন মিলে কিন্তু, মেসোডার্ম থেকে উদ্বুদ্ধ ফাঁকা জায়গা, পেরিটোনিয়াম আবৃত হইল, এই ফাঁকা জায়গাকে আমি সিলোম বলবো না? তোমাদের কি মনে হয় এই ফাঁকা জায়গাটাকে আমি সিলোম বলতে পারবো কিনা? এখানে ফাঁকা জায়গা আছে যার বাহিরে আবরণও আছে, পেরিটোনিয়াম আবরণও আছে, এটা মেসোডার্ম থেকে উৎপন্ন হয়েছে, সবই ঠিকঠাক, ফাঁকা জায়গাও আছে, এখানে কোনো কোষমোষ কিছু নাই। এখন আমি এটাকে সিলোম বলতে পারবো কি পারবো না বলো? তোমাদের কি মনে হয় সিলোম বলতে পারবো? সিলোম বলতে পারবো এটাকে? তানভীর ইসলাম এটা শেষ করে ছেড়ে দিব, সিলোম পড়ায় শেষ করে দেব, সিলোমের পড়া কিছু পড়াবো না আজকে। আমাকে আনসার দাও, এটাকে আমি সিলোম বলতে পারবো? 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 তোমাদের কি মনে হয় সিলোম বলতে পারবো? সাকিন আক্তার বৃষ্টি বলছে জি, ও বলছে এটাকে সিলোম বলা যাবে। আর কারোর কোনো কথা? আর কেউ কি বলবা? কারো কিছু বলার ইচ্ছা আছে এখানে? ইসরা জানা বলে দিছে জি, তাইমা ইসলাম বলছে জি। আর কেউ? সাকিনা আক্তার, শাইলা চৌধুরী সবাই বলেছে জি, নূর মেহেদিও বলেছে জি। সেরা অবস্থা, সেই অবস্থা, রূপসী খাতুন সেও সেই। চিঙ্কু এখানে তো ভুলটা করছো, ভুল তো এখানেই। সেটা হচ্ছে দেখো আমি বলছিলাম ডেফিনেশন ভালো করে পড়তে হবে, একটা ফাঁকা জায়গা তৈরি হবে মেসোডার্ম থেকে, সেটার তোমার নূর মেহেদি অন্য কথা বলতে পারে না, আপনি চাইলে, আমি চাইলে বলতে পারি, ও আমি বলবে না। শাহিদ বলতে পারবে না, গুড, শাহিদ ভালো করে বলছে। আমি তোমাদের ব্যাখ্যা দিই। ব্যাখ্যা হচ্ছে ডেফিনেশনে বলছিলাম মেসোডার্ম থেকে উৎপন্ন হইতে হবে, উৎপন্ন হয়েছে, কোনো সমস্যা নাই। পেরিটোনিয়াম আবরণ দিয়ে আবৃত হইতে হবে, এটাকে আবৃত হয়েছে? হয় নাই, কিন্তু আবৃত কিন্তু হয় নাই। তুমি দেখো এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা রয়ে গেছে, এখানে ফাঁকা রয়ে গেছে, এখানে ফাঁকা রয়ে গেছে, তার মানে কি আবরণ কিন্তু পুরোপুরি হয় নাই। আমি বলছিলাম একটা ফাঁকা জায়গা থাকবে, যে ফাঁকাটা পেরিটোনিয়াম আবরণ দিয়ে পূর্ণ আবৃত হইতে হবে, এখানে কিন্তু আবৃত না,
এখানে আবৃত হয় নাই, এখানে আবৃত হয় না, কিন্তু দেখতে মনে হচ্ছে আবৃত, কারণ কিছু জায়গায় আছে কিছু জায়গায় নাই, এখানে আছে এখানে নাই, এখানে আছে এখানে নাই, এখানে আছে এখানে নাই। তার মানে দেখতে মনে হচ্ছে এটা সিলোম, কিন্তু আসলে সিলোম না। কেন? কারণ পরিপূর্ণভাবে আবৃত হইতে পারে নাই। দ্যাটস ওয়াই এটা দেখতে যে মনে হচ্ছে সিলোম, আসলে সিলোম না, এই জন্যই হচ্ছে নকল সিলোম। এই জন্য এ হচ্ছে কি নকল সিলোম। সে তোমার সাথে একটু ভাওতাবাজি করছে, বুঝতে পারছো? ভাওতাবাজি করছে। তাহলে ডেফিনিশন বলি একটু। ডেফিনিশন কি বলছে? যে এসব প্রাণী সিলোমবিহীন, তবে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তত ফাঁকা জায়গা ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষ স্তর অবস্থান করে। তার মানে কিছু কিছু জায়গায় পেরিটোনিয়াম আবরণ আসে, কিছু কিছু জায়গায় পেরিটোনিয়াম আবরণ আসে, কখনো কখনো আসে। এই যে কোষগুলো কখনো পূর্ণ কোষ স্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো সিউডোসিলোমেট। দেখতে মনে হচ্ছে এটা সিলোম, আসলে সিলোম না। ঠিক আছে? এই তোমার সাথে ভাওতাবাজি করছে, এই ভাওতাবাজি করার জন্য ও হচ্ছে নকল সিলোম। ওকে, না তোমার উদাহরণটা মুখস্থ করতে হয়, উদাহরণটা এমসিকিউতে আসে। উদাহরণ মনে রাখার জন্য মনে রাখবা নারকেল, না রি কেল, না দিয়ে নেমাটোডা, রি দিয়ে রোটিফেরা, কেল দিয়ে কিনোহেনচা। ঠিক আছে? নারিকেল, বুঝতে পারছি? শেষ। লাস্ট জিনিস এটা হচ্ছে ইউসিলোমেট। ইউ মানে প্রকৃত। ইউ মানে কি? ইউ মানে প্রকৃত। ইউ মানে কি? প্রকৃত। আমরা এতক্ষণ ধরে সিলোমের যে ডেফিনেশন দিছে, ওই ডেফিনেশন যা আছে ওই ডেফিনেশনটাই হচ্ছে ইউসিলোমের ডেফিনেশন। মানে তার প্রকৃত সিলোম থাকবে, তার হচ্ছে একটা গহ্বর থাকবে, গহ্বরটা কি দিয়ে পরিণত হবে? পেরিটোনিয়াম স্তর দিয়ে পরিপূর্ণ আবরণ থাকবে, সম্পূর্ণ বিস্তৃত থাকবে। দেখো সম্পূর্ণ বিস্তৃত থাকবে, এটাকে আমরা বলতেছি কি ইউসিলোমেট। ইউসিলোমেটের উদাহরণগুলো মলাস, ক্যানিটা, সবগুলো বাকি যা যা সবগুলো মনে রাখবা। এটাই হচ্ছে আমাদের সিলোমের বেসিক পার্ট। সিলোমটা আমাদের সিকিউর জন্য খুব 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 ইম্পর্টেন্ট। সিলোমটা আমাদের সিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে সব তো বলতে পারি নাই, আমি একটা পার্ট দেখালাম যে আমাদের ক্লাসগুলো কেমন হয়, বা তোমাদের একটা ছোট টপিক বুঝাই দিলাম যে তোমরা একদম ডেমো ক্লাস করতে আসছো, একদম না পড়াইলে কেমন হয়। এই জন্য তোমাদেরকে আমি একটা সিকিউর পার্ট পড়াই দিছি, একটা এমসিকিউর পার্ট পড়াই দিছি। তোমাদের আজকের এই ক্লাস থেকে অন্তত তোমাদের 10 মার্ক তো নিশ্চিত হয়ে যাবে। কারণ অনেক সময় বিভিন্ন বোর্ডে বা তোমাদের কোশ্চেন পরীক্ষাতে এই শুধু সিলোম থেকে সিকিউ করে ফেলে একটা পুরো সিকিউ। এই জন্য কি পড়তে হবে? এই জন্য আমাদের এমসিকিউ জন্য পড়তে হবে, এটা ছবি আঁকা শিখতে হবে, ছবি আঁকাটা পারতে হবে, এবং উদাহরণগুলো ভালো করে পড়বা এমসিকিউর জন্য, ডেফিনেশন গুলো এবং সবগুলো পড়বা হচ্ছে তোমার সিকিউর জন্য। ঠিক আছে? তো আমাদের আজকে এতটুকু থাকুক, অনেক পড়া পড়ে ফেলছি। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা একটু হচ্ছে এই ক্লাস রিভিউ দিতে পারো তোমাদের গ্রুপে, ফেসবুক যে গ্রুপ আছে এই ক্লাস রিভিউ দিতে পারো, ক্লাসটা কেমন লাগছে তোমাদের কাছে, ভালো লাগলে ভালো বলবা। ঠিক আছে? সো এই যদি বুঝতে পারো সবকিছু সেটা ভালো ভালো থাকবে। আর আমাদের অলরেডি কিন্তু ক্লাসগুলো চলে গেছে, এই পেইড ব্যাচে কিন্তু এই ক্লাসগুলো শেষ। ঠিক আছে? এই ক্লাসগুলো শেষ। তোমার জুলজি ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছে, অলরেডি পড়াই ফেলছি আমরা। তোমরা যদি এখন ভর্তি হও সেক্ষেত্রে কি পাবা? এখন তোমরা পাবা হচ্ছে কোষ রসায়ন পাবা। কোষ রসায়নটা হচ্ছে তোমার কি, তোমরা হচ্ছে কোষ রসায়নটা পড়াচ্ছে তোমাদের প্রীতি আপু। এরপরে শৈবাল ছত্রাক আছে। সো আমাদের অলরেডি কিন্তু 3 চ্যাপ্টার শেষ, 4 নাম্বার রানিং। এরপরে আমাদের শৈবাল ছত্রাক পড়ানো হবে। তোমরা যদি এখনো ভর্তি হও সেক্ষেত্রে তোমরা কিন্তু 3 চ্যাপ্টারে যেগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ড ভার্সন পেয়ে যাবা, রেকর্ডটা পড়ে ফেলতে পারবা। ঠিক আছে? সো আশা করি তোমরা ভর্তি হয়ে যাবা। ততদিন তোমাদের হচ্ছে দেখা হবে অন্য একটা ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই।